আগামী ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে যে আলোচনা করা দরকার, বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই। তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে সেটা হলো, যেই সরকারই থাকুক না কেন আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে। এবার ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এই চিত্র দেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলার। শুকনো মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আমরা আসছি মাদারবাড়ি থেকে, এখান থেকে মাদারবাড়ি 2 কিলো দূর। আমাদের খাবার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয়, পানির খুব কষ্ট। দক্ষিণ অঞ্চলে আর নেই কোনো জায়গায় পানি, কয়রা থানার মধ্যে আর পানি নেই, আর এই পুকুরের পানি দোকান ছাড়া। শুধু কয়রা নয়, শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতেও এর সংকট নিত্যদিনের। চারিদিকে নদী খাল থাকলেও নেই পানযোগ্য জল। লোনা পানি এসে গ্রাস করেছে সুপেয় পানির উৎসগুলো। বৃষ্টির পানিতে বছরে 6 মাস কাটলেও বাকি সময় খাবারের পানির জন্য যুদ্ধ করতে হয় বাসিন্দাদের। কষ্ট, খুব বিশাল কষ্ট। তাই বিকালবেলা আমরা রান্না করবো, না পানি নিতে আসবো, পানি নিতে এসে সবার সাথে গন্ডগোল করতে হয়। আমি পাশের গ্রামের থেকে এখানে পানি নিতে আসি, তারপরেও কোনো সময় ফিল্টারে জল পড়ে না, এই একটা অসুবিধা হয়। পাশের গ্রাম থেকে পানি নিতে আসতে হয়, অনেক দূরের পথ, তারপরেও না আসলেও কোনো উপায় নেই। জলবায়ু পরিবর্তন, জলাধার দখল, ভরাট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এর সংকট বলছেন পরিবেশবিদরা। আমাদের যেখানে নগরায়নটা হচ্ছে, নগরায়নটা যে কতটা পরিকল্পিত হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে যে আমরা কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি, পানি ভূগর্ভস্থে পৌঁছাতে পারছে না সেভাবে, অ্যাকুইফার রিচার্জটা সেভাবে হচ্ছে না। এটা একটা জিনিস ঘটছে। সংকট সমাধানে পানি ব্যবহারের নীতিমালা ও জলাধার দখলমুক্ত করার দাবি পরিবেশবাদীদের। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ধরে এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে এই সংকট কিছুটা হলেও দূর হবে। উপকূলের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা পানির সমস্যার সমাধান করতে পারবো। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটার দোকানপাট, কোথাও ব্যস্ততার কমতি নেই। শহরের পাশাপাশি দূর দূরান্তের ক্রেতারাও আসছেন পরিবার পরিজন নিয়ে। নারী পুরুষ কিংবা শিশু, পোশাক, প্রসাধনী ও ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। পণ্যের মানকে প্রাধান্য দিলেও দাম বেশি বলছেন ক্রেতারা।
বাজার তো জমজমাট, প্রাইসও জমজমাট। দেখতেছি এখনো সবকিছু এখনো দেখা হয় নাই, যদি ভালো লাগে তাহলে কিনবো। বিক্রেতারা বলছেন এবার ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে পাকিস্তানি ড্রেসের কদর। পোশাক প্রসাধনী দুটিরই কালেকশন বেশি, প্রত্যাশা অনুযায়ী তাই বিক্রির আশাও করছেন ব্যবসায়ীরা। দর্শকদের পর থেকে একটু ভিড় আনাগোনা, কাস্টমারদের আনাগোনা হয়েছে, হ্যাঁ, আর সেল ভালোই হচ্ছে, খারাপ না। এদিকে প্রায় ভোর পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকায় সার্বিক নিরাপত্তা নিয়ে বাড়তি আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। সবাই আসলে নিরাপদে শপিং করবে, এইটার জন্য আসলে আমাদের অনেকগুলা পদক্ষেপ আমরা নিছি। আমাদের সিকিউরিটি ব্যবস্থা, পুলিশ প্রশাসনের টিম থাকতেছে আমাদের কুমারপাড়ায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা সড়ক দুটি ঢাকা থেকে দেশের উত্তরবঙ্গে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এই পথে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার হাজারো যানবাহন চলাচল করে। ঈদযাত্রায় যা বেড়ে যায় কয়েক গুণ। ইপিজেড থেকে আশুলিয়া হয়ে রাজধানীর আব্দুল্লাহপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় সংকীর্ণ হয়ে পড়েছে ঢাকা আশুলিয়া সড়ক, ফলে যানজট লেগেই থাকে। চালকরা বলছেন পোশাক কারখানায় ঈদের ছুটি হলে শ্রমিকদের ঢল নামবে সড়কে, তখন এই পথটুকু পাড়ি দিতেই পেরিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। শ্রীপুর থেকে যে বাইফেল পর্যন্ত এদিকে জ্যাম লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ছিলাম। ওভারব্রিজে যে কাজটা, এটা যদি বন্ধ থাকতো, রাস্তা যদি ক্লিয়ার থাকতো তাহলে হতো, কিন্তু এখানে তো চিপা হয়ে গেছে, যার কারণে জ্যামটা থাকবেই। এছাড়া উন্নয়ন কাজ ঘিরে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, রয়েছে অটোরিকশার দৌরাত্ম্য, যা যানজটের অন্যতম কারণ। যে খানাখন্দ হলে তো গাড়ি তো যাইতে পারে না, বড় বড় ট্রাকগুলো তো যাইতেই পারে। আমরা যারা ড্রাইভার আছি আমাদের একটু সচেতন হতে হবে। দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট কমাতে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি দেয়া এবং সচেতনতার তাগিদ সংশ্লিষ্টদের। গার্মেন্ট শিল্পগুলোতে একসাথে ছুটি হওয়ার কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতা, জ্যাম সৃষ্টি হয়, যার কারণে আমি গার্মেন্টস মালিকদের অনুরোধ জানাবো তারা যাতে পর্যায়ক্রমে গার্মেন্ট শিল্পগুলো ছুটি দেয়। এখানে মালিক এবং চালক উভয়ের যে দায়িত্ব আছে তারা অন্তত সেই আইনটাকে মেনে চলবে, কারণ ঈদকে কেন্দ্র করে একাধিক টিপের আশায় কিন্তু চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এতে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ বলছে সড়কে ঈদের বাড়তি চাপ সামাল দিতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। মানুষজন যেতে নির্বিঘ্নে, অসুবিধা নেই। আমরা আমাদের যে ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং ও আউটগোয়িংটা দ্রুত পার করার ব্যবস্থা করি। সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও ভোগান্তিহীন হবে ঈদযাত্রা, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছর রাজবাড়ীতে প্রায় ৩৭,৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে মুড়ি কাটা ও হালি পেঁয়াজ। শ্রমে ঘামে উৎপাদিত ফসল ঘরে তুলছে কৃষক। এবছর বিঘাপতি 10 থেকে 15,000 বেড়ে উৎপাদন খরচ পড়েছে প্রায় 50,000 টাকা। আবার বীজ সমস্যার কারণে ফলনও কম হয়েছে। কৃষকের দাম বেশি এবং এই যে কাটানে খরচ বেশি, এগুলো তো মনে করেন যে গৃহস্থর লাভ থাকে না। এবার ফলন তো বেশি ভালো হয় নাই এবং দামও কম। উৎপাদন খরচ বাড়লেও প্রত্যাশিত মূল্য পাচ্ছে না চাষি। বাইরে থেকে না আমদানি করলে আমাদের এই পিসগুলো আমরা ভালো একটা মূল্যায়ন পাই। কৃষি বিভাগ বলছে মৌসুমে পেঁয়াজ আমদানির সম্ভাবনা নেই। এবার আমরা আশা করি যে পেঁয়াজ উৎপাদন পিরিয়ডে কোনো প্রকারের পেঁয়াজ আমদানি হবে না। তারা ধীরে ধীরে পেঁয়াজটা সংরক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বাজারজাত করলে পরে পেঁয়াজের দাম পেয়ে যাবে, এবং সংরক্ষণের দিক দিয়ে প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে নাটোরের বাজারগুলোও পেঁয়াজে ভরপুর, তবে ধস নেমেছে দামে। নলডাঙ্গা হাটে প্রতিমণ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দরে। কৃষক বলছে এ পেঁয়াজ সংরক্ষণের উপায় নেই, দাম না বাড়লে লোকসান গুনতে হবে তাদের। পেঁয়াজের বাজার 500, 600, 700 এরকম দাম হলে কৃষক কিভাবে বাঁচবে বলেন? খরচা হিসাবে, লেবার কাজ হিসাবে টাকা উঠবে না। রাত্রে যদি আমরা নিয়ে যাই সকালবেলা দেখাতে মুখ পচে যায়, ওই জন্য এটা চাহিদা কম। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই দাম কমছে, অস্থির বাজারে তাদেরও লাভ হচ্ছে কম। ব্যবসায়ীরা যে এত কম দামে মাল কিনতেছে, তারপরেও তারা বাজারে তারাও লস খাচ্ছে। পেঁয়াজটা যদি আলুর মতো রাখা যায় তো স্টোরে মরে, তাহলে কৃষক এভাবে লস খাইতো না। দরপতনের একটা ব্যাখ্যাও দিলেন কৃষি বিভাগ। প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো রোগবালাই না থাকায় আমাদের পেঁয়াজের উৎপাদনটাও হেক্টর প্রতি বেড়েছে, যার কারণে পেঁয়াজের সরবরাহ বেড়েছে এবং সে কারণেই বাজারে আসলে পেঁয়াজের দামটা একটু কমে গেছে। নাটোরে এবছর পেঁয়াজ চাষ হয়েছে 7,034 হেক্টর জমিতে। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।
অসময়ে গাছে গাছে ঝুলছে আম, আবার একই গাছে ধরেছে মুকুলও। বাণিজ্যিকভাবে 12 মাসি কাটিমন জাতের এই আমের চাষ শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল এলাইপুরের রুবেল হক। 5 বছর আগে প্রায় 20 বিঘা জমিতে বাগান গড়েন এই উদ্যোক্তা। রোজা ঘিরে 4 মাস আগে পরিচর্যা শুরু করেন রুবেল। এরই মধ্যে শুরু হয়েছে আম সংগ্রহ। বাগান থেকে মানভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি। কাটিমন আম আমি গত 5 বছর থেকে আপনার বাণিজ্যিকভাবে চাষ করছি। 10-15 লাখ টাকা এই সিজনে আমার লাভ হবে। বছরে হিসাব করতে যায় আমার প্রায় 20 বিঘাতে আপনার 30 লক্ষ টাকা মতো লাভ আসছে। তবে আমরা একটু বাইরে রপ্তানি যদি করার কোনো ব্যবস্থা করতে পারি তাহলে আমরা সবচেয়ে লাভবান বেশি হব ইনশাল্লাহ। ব্যবসায়ীরা বলছেন অসময়ে ফলন হলেও এই আমের স্বাদ বেশ, তাই চাহিদাও ভালো। বাজারে যে চাহিদা আপনার বড় আমের, এখানে এসেই দেখা গেল যে আম বড় আছে। এই আমগুলো খেতে খুব সুস্বাদ লাগে এবং মজাদার। মানুষের মধ্যে সারা অনেক আছে, এই আমের চাহিদা অনেক। বাগানের আপনার আমটাও ভালো, আমটা ফ্রেশও থাকে আর আমগুলা লাভও হয় আমাদের। কাটিমন জাতের আমের ভালো ফলন ও ন্যায্য মূল্য নিশ্চিতে চাষিদের সহায়তা করছে কৃষি বিভাগ। এটি বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে চাহিদা রয়েছে। তবে উৎপাদন যদি আমরা বেশি করতে পারি, সরকার এটি প্রয়োজনে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হবে। ভালো লাভ হওয়ায় রুবেল হকের মতো অনেকেই কাটিমন আমের বাণিজ্যিক চাষ শুরু করেছেন নাচল উপজেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। লম্বা সময় ধরেই ওপেনার সংকটে টাইগার ক্রিকেট। তানজিদ তামিম, লিটন সৌম্য, শান্ত কিংবা মিরাজ কাউকে দিয়েই মেলেনি ধারাবাহিক সাফল্য। বোলিং ইউনিট নিয়মিত পারফর্ম করলেও টপ অর্ডারদের ব্যর্থতায় সাম্প্রতিক বৈশ্বিক আসরগুলোতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। দলের ওপেনিং সমস্যা সমাধানে আশার আলো দেখাচ্ছেন নাইম শেখ। 3 ফরম্যাটেই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন নাইম, তবে কাজে লাগাতে পারেননি সুযোগ। ব্যর্থতার গ্লানি সঙ্গী করেই বাদ পড়েছেন দল থেকে। অবশ্য বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে আলাদাভাবে নজর কেড়েছেন এই বাঁহাতি ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 2022-23 মৌসুমে 16 ম্যাচে নাইম তুলেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ 932 রান। গেল বছরে ডিপিএলেও তার ব্যাটে এসেছে 536। শুধু ডিপিএল নয়, প্রথমবারের মতো টি20 ফরম্যাটে আয়োজিত এনসিএল আসরে উজ্জ্বল ছিল নাইমের ব্যাট। ঢাকা মেট্রোর হয়ে খেলা এই ওপেনারের ব্যাটে আসে টুর্নামেন্ট সেরা 316 রান। এমনকি সবশেষ বিপিএলেও নাইমই ছিল সেরাদের সেরা। 14 ম্যাচ খেলে তুলেছিলেন 511 রান। স্ট্রাইক রেটটা ছিল 143.94। চলছে ডিপিএল এর 2024-25 মৌসুম। সেখানেও নাইম শেখের ধার কাছে নেই আর কোনো ব্যাটার। প্রাইম ব্যাংকের জার্সিতে ডাক মেরে আসর শুরু করলেও 176 রানের অনবদ্য ইনিংস সহ 2 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরিতে নাইম করেছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ 459 রান। স্ট্রাইক রেটটা 120-এর ওপর, এভারেজ 76.50। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই পারফরমেন্স বলছে জাতীয় দলের জন্য কতটা প্রস্তুত নাইম শেখ। 2023 এশিয়া কাপে বাদ পড়া নাইম আর লাল সবুজের জার্সিতে সুযোগ না পেলেও এবার নির্বাচকদের গুডবুকে রয়েছে তার নাম। সব মিলিয়ে বলা যায় নাইমের জাতীয় দলে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।